শুরু করছি ডার্ক সাইড লেখনীতে জামিন ফুরকান। পর্ব সংখ্যা ৪৯। ক্যাফে লোফাই ভিআইপি এরিয়ার এক পাশে কাচের দেওয়াল ঘেঁষে টেবিলের বিপরীতে বসে আছে চারুলতা। মস্তিষ্ক তার ভাবনায় আচ্ছন্ন। অপর পাশের মানুষটির কথোপকথন কর্ণগহ্বরে তার গোত্তা খেয়ে ফিরে যাচ্ছে। আফসানা রেমান চারুলতা একজন ফ্রিল্যান্সার। রেমান পরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারী। এই বিশাল পরিচয়ের মাঝে কোনো কমতি নেই, কিন্তু সেই মুদ্রার বিপরীত পিঠের সবটাই যেন শূন্যতায় ঘেরা। সত্যিকার বাবা মা কে জানা নেই। ভাগ্য তাকে তার সহোদরকে এক দেবতুল্য মানুষটার কোলে তুলে দিয়েছে। বিলাল রেমান, তিনিই বাবা, তিনিই মা, তিনিই পরিবার। কোনো খেদ নেই। জীবনের চাইতেও তাকে অধিক ভালোবাসে চারুলতা। ছেলেবেলা থেকে কোনোদিন অভাব অনটন কি তা টের পায়নি, করেনি সংগ্রামও। কিন্তু তাই বলে কি সুশিক্ষার কমতি ছিল? হুম। বিলাল নিজের সন্তানদের আপন আদর্শে গড়ে তুলেছেন। চারুলতা হয়েছে প্রতিবাদী, সংক্ষোভ সম্পূর্ণ, আত্মনির্ভরশীল, এক আধুনিকতা সত্তা। অপরদিকে চিত্রলেখা নিজের দেশ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল, সাহিত্য সঙ্গীতের প্রতি দুর্বল এবং শেকড় সম্পূর্ণ এক স্নিগ্ধা অস্তিত্ব। আধুনিকতার ছোঁয়া তার মাঝেও ছিল, কিন্তু কোমলতা এবং নমনীয়তায় ভরপুর ছিল চিত্র, যার ধারণা ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছু জয় করা সম্ভব। জমজ হওয়ার কারণে দুই বোনের মাঝে সর্বদা এক ভিন্ন ধরনের টান বিদ্যমান ছিল। স্কুল কলেজে যত দাঙ্গা চারুলতা নিজের চড়া মেজাজ এবং প্রতিবাদী স্বভাবের কারণে বাঁধিয়েছে, তা নিরসনের চিত্রের ভূমিকায় ছিল অগ্রগামী। আপাত দৃষ্টিতে হুবহু এক, দেখতে অস্তিত্ব দুটি সম্পূর্ণ ভিন্ন হৃদয়ের অধিকারী ছিল। তবুও তাদের মাঝে কোনোদিন খেদ সৃষ্টি হয়নি, যতদিন না আসমান নামক এক সুপুরুষ চিত্রজীবনে আসে। অমানিসা এক গভীরভাবে কখন যে তার হৃদয় হরণ করে নিয়েছে, চারু টেরটুকুও পায়নি। কিন্তু সেই নিষিদ্ধ অনুভূতি কোনোদিনও ব্যক্ত হয়নি যমজের খুশির তরে। জীবনে সর্বপ্রথম উৎসর্গ বুঝি চারুর সেটাই ছিল। তারপর একদিন হুট করে তার জীবনের খুঁটি, তার যমজ হারিয়ে গেল আজীবনের জন্য। বিলাল এবং আসমানের সামনে কোনোদিন নিজেকে প্রকাশ করেনি চারুলতা, কিন্তু সত্যিকার অর্থে তার যন্ত্রণাটুকুর সঙ্গে জগতের কোনো বিষাদের তুলনাও পাপ। যমজ হারিয়েছে সে, নিজের অবিচ্ছেদ্য অংশকে হারিয়েছে। আপন অংশ হারিয়ে কি মানুষ বেঁচে থাকতে পারে? কিন্তু চারুলতাকে বাঁচতে হয়েছে পরিবারের জন্য, পিতার জন্য, আর সহোদরের প্রতিশোধ আদায়ের জন্য। আসমানের লড়াইয়ের সঙ্গ দিয়েছে সে, যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব। সর্বদা অন্তরালে রেখেছে নিজের অনুভূতি, বিষাদ হোক কিংবা ভালোবাসা। তার সুদর্শন অবয়ব ব্যতীত কিছুই প্রকাশ পায়নি কোনোদিন। নিজেকে গুছিয়ে গুছিয়ে নিচ্ছিল চারুলতা, বারংবার ভেঙে খান খান হওয়া হৃদয়ের টুকরোগুলো সংরক্ষণ করে রাখছিল। রাত্রিবেলা কক্ষে বসে একাকী চিত্রলেখার ছবির সঙ্গে কথা বলে সে এখনো। এই সত্যটি কি কেউ জানে? না, কেউ জানে না, কোনোদিনও জানবে না। এই দিশাহীন জীবনের মাঝে হঠাৎই দমকা হওয়ার মতো আগমন ঘটে এক পুরুষের। নাম নিহাদ। পূর্বে পরিচয়ের স্মৃতি মোটেও সুখকর ছিল না। সহ্য হতো না ছেলেটিকে তার একদমই। কিন্তু চারুলতা অস্বীকার করতে পারবে না, এই প্রথম একজন কেউ তাকে সত্যি সেই হিসেবে মূল্যায়ন করেছে। হোক তা ঝগড়ার মাধ্যমে, মার খেয়ে পাল্টা মেরেছে, পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করেছে সমান তালে। ভেদাভেদ নেই তাদের মাঝে, নারী পুরুষ, জ্যেষ্ঠ কনিষ্ঠ, কোনো পার্থক্যই নেই। সামনে সমান দুই সত্তা, একে অপরের পরিপূরক। একদিন হুট করে চারুলতার মনে হলো তার ভগ্ন হৃদয়ের অংশগুলো যেন এক মন্ত্রপুত আঠার বলে জোড়া লাগাতে আরম্ভ করেছে। সেই আঠা নিহাদ। উপলব্ধিতে বেগ পোহাতে হয়নি। অসহ্যকর ছেলেটাকে ধীরে ধীরে প্রচণ্ড চোখে হারাতে শুরু করে সে। ঝগড়া হলেও মুখোমুখি সময়টা যেন উপভোগ্য। নিহাদ উধাও হলে অনুভূতি হতো শূন্য। কোথাও যেন কিছু অভাব রয়েছে। সুস্থ হতে আরম্ভ করেছে তার অসুস্থ হৃদয়, উপলব্ধি করে চারু। তারপরে নিহাদের দুর্ঘটনা। কয়েক ঘন্টা যাবৎ সকলের ভ্রান্ত ধারণা ছিল বুঝি বেছে নেই সকলের প্রিয় নিহাদ। ওই কয়েকটি ঘন্টা যেন চারুর জীবনের সব থেকে দীর্ঘতম সময়। প্রতিটা সেকেন্ড অতিবাহিত হয়েছে এমন এক প্রগাঢ় যন্ত্রণা অনুভব করে, যেন শত সহস্র সুখ বিধে দেওয়া হয়েছে তার শরীরে।
সূচ বেঁধে দেওয়া হয়েছে তার শরীরে। অন্তর পুনরায় ভেঙে খান খান হয়েছে, এমনভাবে যেন কোনো আঠার মাধ্যমে তা জুড়ে দেওয়া সম্ভব নয়। অন্তর পুনরায় ভেঙে খান খান হয়েছে, এমনভাবে যে কোনো আঠার মাধ্যমে তা জুড়ে দেওয়া সম্ভব নয়। আপন মনে সিদ্ধান্তও নিয়ে ফেলেছিল চারু। ইতালি ফিরে যাবে, সবকিছু দূর থেকে দূরে, একাকী এই পৃথিবীর ভিন্ন কোনো প্রান্তে বসবাস করবে অন্তরালে থেকে। প্রহর গুনবে মৃত্যুর। জীবনের সবথেকে মূল্যবান বস্তুগুলোই সে একে একে হারিয়ে ফেলেছে। এই বেদনা সহ্য করা দায়। অতঃপর নিহাদের বেঁচে থাকার সংবাদ চারুলতা তাকে ঠিক কেমন অনুভূতি করিয়েছিল তা সে নিজেও জানে না। শুধু স্মরণে আছে, প্রচণ্ড গতিতে ড্রাইভ করতে গিয়ে ট্রাফিক পুলিশের কাছে ৫,০০০ টাকা ফাইন প্রদানের পর বিলাল রেমান তাকে সরিয়ে নিজের ড্রাইভ সিটে দখল নিয়েছিলেন। এরপর কোনোদিন ছেলেটার পাশ থেকে সরেনি চারু। ঝগড়া করবে, করুক, আঘাত করবে, করুক, তবুও সামনে থাক সে। অবলম্বন করুক চারু যে ছেলেটা বেঁচে আছে। তাকে বিশেষ কিছু অনুভব করায় এমন মানুষটি এখন এই পৃথিবীতে বিদ্যমান। বছর পেরিয়ে হলেও কয়েক সেকেন্ডের জন্য তার সুদর্শন চেহারা এবং শিশুসুলভ দৃষ্টি অবলম্বন করতে পারবে সে। এসব অনুভূতির দোলাচলে এমন এক পর্যায়ে পৌঁছেছে চারুলতা যে চারপাশে শূন্যতা ব্যতীত আর কিছু অনুভূত হচ্ছে না। কি করবে সে? কোন উদ্দেশ্যে জীবন তরী বইবে? জানা নেই। মিস চারুলতা! কণ্ঠস্বরটি যেন অবশেষে চারুকে আকর্ষিত করতে বাধ্য হলো। মাথা ঝাঁকিয়ে সামনে তাকালো সে। বিপরীত প্রান্তে বসা ফরমাল ব্রাউন স্যুট পরিধানের যুবক তার দিকে চেয়ে আছে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে। ব্ল্যাক আউট হয়ে গিয়েছেন? এতটাই বোরিং লাগছে আমাকে? না, না মিস্টার আশিক, আমি আসলে একটা নতুন প্রজেক্ট নিয়ে চিন্তিত তাই। দুঃখিত, বলুন আপনি কি যেন বলছিলেন? আশিক টেবিলে দুহাত রেখে স্মিত হাসির সঙ্গে বলল, আমি ভনিতা করব না মিস চারুলতা। আপনাকে আমার সত্যিই ভালো লেগেছে। যদি আপনারও একই মত হয়ে থাকে তবে হয়তো আমরা আমাদের সম্পর্কে এগোতে পারি। জি, জি অবশ্যই। হয়তো এটি পারিবারিক বিয়ে। এই সম্পর্কের মাধ্যমে আমাদের পরিবারের ব্যবসায়িক ভিত্তিও মজবুত হবে। তবুও আমি কথা দিচ্ছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সুখী করার। আশিক সামান্য দুঃসাহস করে টেবিলের উপর রাখা চারুলতার হাত ছুঁয়ে দিচ্ছিল, কিন্তু তখনই পাশে রাখা ফোনটি ভাইব্রেশন করে উঠল। সুযোগ পেয়ে চারু তৎক্ষণাৎ ফোনটি তুলে ধরল। সিম কোম্পানির অফারের মেসেজ। কিন্তু চকিত বুদ্ধিতে চারুলতা উঠে দাঁড়িয়ে চেহারায় বিস্মিত ফুটিয়ে বলল, আমার খুব জরুরি একটা মেসেজ এসেছে। এক্ষুনি একটি কনফারেন্স কলে যোগদান করতে হবে। আমি সত্যিই দুঃখিত। না, না, ইটস ওকে। আমাদের ডেট এমনিতেও শেষের দিকেই ছিল। অনেক ধন্যবাদ, মিস্টার আশিক। ভালো থাকবেন। আপনিও। আপনার উত্তরের আশায় থাকব। মিষ্টি করে হেসে চারু দ্রুত নিজের পাশ তুলে বেরিয়ে এলো ক্যাফে থেকে। অপেক্ষারত বিএমডাব্লিউতে উঠে এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর কতজনকে এভাবে প্রত্যাখ্যান করে যাবে সে? সত্যি বলতে বয়স তার কম নয়। এবার উচিত নিজের জীবনকে গুছিয়ে নেওয়া। এই অসুস্থ মনে কি তা সম্ভব? বিলালকে কি বলবে যে সেও সারা জীবন একাকী কাটাতে চায়? তবে এমন সিদ্ধান্ত সেই জীবনে গিয়ে তাকে আফসোস করাবে না? পিতার মতন অসীম ভালোবাসাময় নয় তার হৃদয়, আদৌ কি হবে তার জীবনে? বিনা প্রয়োজনেই ড্রাইভারকে বলে একাকী বেশ কিছুক্ষণ শহরে আনাচে কানাচে ঘুরে বেড়াবে চারু। বাড়িতে ফিরল খানিক রাত করে। ক্লান্ত ভঙ্গিতে হিলের পদধ্বনি তুলে হলঘরে প্রবেশ করে কিচেনে আবিষ্কার করলো নার্সকে। একটি ট্রেতে খাবার গুছিয়ে নিচ্ছে সে। চারু এগিয়ে জিজ্ঞাসা করলো, নিহাদের খাবার? জি। এরপর কিছু ওষুধ আছে, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু ম্যাম, আপনি মাত্র ফিরলেন বাহির থেকে। সমস্যা নেই, আপনি যান, কিছুটা বিশ্রাম নিন, আমি করিয়ে দিচ্ছি। নার্স সম্মতি জানালো। চারুলতা ট্রে নিয়ে নিহাদের কক্ষের দিকে গেল। নিচতলার গেস্ট উইন্ডিং-এ থাকছে সে। হিল খুলে নিঃশব্দে এক ধীর পায়ে কক্ষে পৌঁছে দরজা খুলে ঢুকল চারুলতা। প্রশান্ত চেহারায় বিনা কারণে ঝগড়ার ভঙ্গিতে বিরক্তি ফুটে বলতে গেল, এসব গেলে আমাকে উদ্ধার চারুলতার বক্তব্য অসম্পূর্ণ রইল। সম্পূর্ণ শরীর তার স্থবিত হয়ে পড়ল। প্রসারিত দৃষ্টি জুড়ে প্রকাশ পেল অবিশ্বাস। সম্মুখে দৃশ্য স্বপ্ন নাকি বাস্তব? কক্ষের এক পাশের কাচের স্লাইডিং ডোরের সামনে দাঁড়িয়ে আছে নিহাদ। হ্যাঁ, দাঁড়িয়ে আছে নিজের পায়ে।
ইলেকট্রনিক হুইলচেয়ার তার পাশে পড়ে আছে, খানিক অবহেলায়। বাইরের দিকে মুখ করে ট্রাউজারের পকেটে দুহাত গুজে নিঃশব্দে প্রকৃতি অবলম্বন করে চলেছে। চারুর হাতে ফসকে ট্রে মেঝেতে পড়তে পড়তে বেঁচে গেল। সেটি সশব্দে পাশের টেবিলে রাখল রমণী। আওয়াজ শ্রবণ হতেই ফিরে তাকাল নেহাত। সামান্য অবর্তিত হল তার অধর নিখাদ হাসিতে। সারপ্রাইজ, আই গেস। চেয়ে রইল রমণী বাকরুদ্ধ হয়ে। দৃষ্টি তার ক্রমশ টলটলে হয়ে উঠল বিনা কারণেই। নেহাত উল্টো ঘুরল, কয়েক পা হাঁটল, কোনো প্রকার সাহায্য ছাড়াই। মুচকি হাসল। এবার আমাদের ঝগড়া আরো বেগবান হবে, কি বলো? কয়েকটা বক্সিং ম্যাচ হয়ে যাক। পলকের ব্যবধানে ঘটল ঘটনাটি। নিহাতকে হতবিহ্বল করে দিয়ে চারুলতা সহসা ছুটে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। চারুর বাহুদায় জড়িয়ে গেল নিহাতের সুগঠিত অবয়ব জুড়ে শক্তভাবে প্রগাঢ় এক আলিঙ্গন। এক মুহূর্ত সম্পূর্ণ স্থির থাকলো নিহাত। পরক্ষণে পাল্টা জড়িয়ে ধরল সে চারুকে। চাপ প্রয়োগে নিজের মাঝে মিশিয়ে ফেলল যেন একেবারে। দীর্ঘ সময় জুড়ে নীরব অব্যক্ত অনুভূতির বিনিময়। অস্পষ্ট ধ্বনি ভেসে এলো হঠাৎ। চারুলতার মাথায় হাত বুলিয়ে আনলো নিহাত। কানের কাছে মৃদু কণ্ঠে শুধাল, আর ইউ ক্রাইং? জবাব এলো না, শুধু মৃয়ম্লান ক্রন্দন ধ্বনি। তোমার ডেটকে পছন্দ হয়নি? কিছু উল্টাপাল্টা বলেছে নাকি? এই যেমন তোমার চুলগুলো ঝাড়ুর মতন, কিংবা তোমার গাল দুটো আটার দলার মতন। আই হেট ইউ। হাসল নিহাত। চারু নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, তা হতে দিল না। বরং দ্বিগুণ শক্তি প্রয়োগে রমণীকে নিজে আলিঙ্গনে বেঁধে তার মাথায় অধর স্পর্শ করল আলতোভাবে। ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করল, আই নো। রেমান গ্রুপ কোম্পানি ভবন। রাত 11:15। দীর্ঘ মিটিং শেষে আসমান অবশেষে কার্যক্রম দিনটির সমাপ্তি টানার সিদ্ধান্ত নিল। গত বেশ কয়েকদিন যাবৎ কোম্পানির কাজের চাপ বৃদ্ধি পেয়েছে। সরকারি ইস্যুর সমাধান হওয়ার পূর্ববর্তী ডিল এবং নতুন শুল্কভিত্তিক রূপান্তর বাণিজ্যকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বেশ ব্যস্ত থাকতে হয়েছে। বিলাল নিজেও হিমশিম খাচ্ছেন সবকিছু সামাল দিতে। বাইরে বেরিয়ে কয়েকবার ঘাড় ঘুরিয়ে জড়তা ঠিক করল আসমান। উষ্ণতার কারণে কোট আগেই খুলে নিয়েছে, শুধুমাত্র বাদামি শার্ট এবং ফরমাল প্যান্ট পরিধানে। গোল ফ্রেমের চশমাটা চোখে রেখে সে এলিভেটরের দিকে এগোলো। দুজন অ্যাসিস্ট্যান্ট তার বিদায় জানিয়ে নিজেদের অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে ছুটল। গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গ্যারেজের দিকে আসতে বিস্মিত হলো আসমানকে। তার পোর্শের বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রোজা। প্যাস্টেল গ্রিন বর্ণের অর্গানজা শাড়ি পরিধানে, সঙ্গে ফ্লাওয়ার কাটিং টপ বেশ মানানসই ঠেকছে। অপেক্ষারত সে, দৃষ্টি অদূরে আবদ্ধ। তুমি? ঘুরে তাকালো রোজা। আসমানকে খেয়াল করে বিস্মৃত এক হাসির প্রস্ফুলন ঘটল তার অধরে। ছোট ছোট পদক্ষেপে পৌঁছালো নিকটে। কোমর জড়িয়ে ধরে মাথা উঁচু করে দৃষ্টি মেলালো স্বামীর সঙ্গে। এই রাতে একাকী বের হয়েছ কেন? একা কোথায়, হাবিব পৌঁছে দিয়েছে। কিন্তু হঠাৎ? আজ চমৎকার পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আকাশে। লং ড্রাইভে যাব, চলো। আসমান কি যেন ভাবলো কয়েক মুহূর্ত। তাতে রোজা আর একটু শক্তভাবে তাকে আঁকড়ে ধরে আবদার করলো, প্লিজ আসমান, মানা করবে তুমি? আহ, এভাবে তাকালে কিভাবে মানা করতে পারি? ইয়ে। মৃদু হেসে মাস্ক নামিয়ে রোজার কপালে চুমু আঁকলো আসমান। তারপর হাত ধরে নিয়ে গেল তাকে প্যাসেঞ্জার সিটে তুলে নিজে ড্রাইভিং সিটে উঠে বসলো। ইগনিশনে চাবি ঢুকিয়ে মোচড় দিতে চাপা ইঞ্জিনের গুঞ্জন তুলে চালু হলো জান্তব পোরশে। গাড়িটি ঘুরিয়ে গ্যারেজ থেকে বেরিয়ে সড়কে নামলো আসমান। তারপর আরামদায়ক গতিতে অগ্রসর হতে আরম্ভ করলো। সঙ্গে চালু করা রেডিওতে কম্পমান সঙ্গীত। মুহূর্তটি এতই মনোমুগ্ধকর এবং উষ্ণতায় পরিপূর্ণ যে রোজা কিংবা আসমান কোনো বাক্য বিনিময় করল না, বরং নীরবে উপভোগ করে গেল একে অপরের সান্নিধ্য। ওই দেখো পূর্ণিমার চাঁদ, কি সুন্দর আমাদের অনুসরণ করে যাচ্ছে। খুব সুন্দর। আমি ছোটবেলায় ভাবতাম চাঁদ বুঝি সত্যি আমাদের পিছু নেই। মাঝে মাঝে দৌড়ে পালানোর চেষ্টা করতাম, কিন্তু কিছুতেই পিছু ছাড়াতে পারতাম না।
হা হা হা, সেই চেষ্টা আমিও করেছি, তবে চাঁদের সঙ্গে নয়, সূর্যের সঙ্গে। আসমান বলে কথা, তো সবকিছু একটু ভিন্ন তো হবেই। তোমাকে আজ অপূর্ব লাগছে জোৎস্না, ওই পূর্ণিমা চাইতেও সুন্দর। রোজা পাশ ফিরে চেয়ে সামান্য হাসলো। পছন্দ হয়েছে শাড়ি? এটা তোমারই উপহার ছিল। খুব প্রিয় আমার বস্ত্রটি। তোমার পছন্দ আছে বেশ। ব্রেসলেট পরিহিত বাম হাতে গিয়ার চেপে আসমান বিড়বিড় করলো। তুমি অঙ্গে জড়িয়েছ, সুন্দর তো তাকে হতেই হতো। এই, দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ তুমি, কিশোরদের মতন কথাবার্তা, তাই বুঝি? রহস্য করে হাসলো আসমান। তারপর বাম হাতের মুঠোয় রোজার একটি হাত পাকড়াও করে সামনে তাকালো। আধ ঘন্টা যাবৎ উভয়ের মাঝে কথোপকথন হলো বিস্তর। পড়শি তখন শহরের নির্জনতম প্রান্তে পৌঁছেছে। মহাসড়কের সূত্রপাত, আশেপাশে যানবাহনের চলাচল শূন্য প্রায়। জনমানবহীন সড়ক, গাড়ির মাঝে দুটি ভালোবাসাময় সত্তা। গগনে উদিত পূর্ণিমা চন্দ্র। আর কি চাই? আজ রাত্রিবেলা হঠাৎ এমন লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করার কারণ জানতে পারি কি? সামনে সড়কের দিকে নজর আবদ্ধ রেখে মোলায়েম কণ্ঠে শুধালো আসমান। তার বাম হাতখানি পরম যত্নে মুঠোয় আবদ্ধ করে রেখেছে প্রেয়সীর হাত। অপর দক্ষ হাতে স্টিয়ারিং সামলাচ্ছে। রোজা পাশ ফিরে নিজের শখের পুরুষটির বাদামি ওভারসাইজ শার্টে আবৃত অবয়ব অবলঙ্কন করল প্রাণ ভরে। অতঃপর অধরে স্নিগ্ধ হাসি ফুটিয়ে জানালো, ব্যস্ততায় একান্তে সময় কাটানো হয় না, তাই ভাবলাম আজ আমরা তিনজন একান্তে কিছুটা মধুর সময় অতিবাহিত করি। আসমানের পা ব্রেক প্যাডেলে চেপে বসল। টায়ারের জোর ঘর্ষণে কর্কশ আর্তনাদ তুলে জান্তব থমকে গেল। জড়তার কারণে শরীর সামান্য সামনে ঝুঁকে এলো। সিট বেল্টের সুরক্ষা থাকায় সমস্যা হলো না। উদ্ভ্রান্তের ন্যায় পিছনের প্যাসেঞ্জার সিটের দিকে তাকালো আসমান। কেউই নেই, একদম শূন্য। এই সম্পূর্ণ নির্জন রাতের সড়কপথ এবং গাড়ি ধরিত্রী জুড়ে যেন শুধুই তাদের দুইজনের অস্তিত্ব। রোজার দিকে ফিরল আসমান, জিজ্ঞাসা করলো, তুমি আর আমি দুজন, তৃতীয় জন কোথায়? রুদ্ধশ্বাসে অপেক্ষা করল অমানিসা, তবে জবাব এলো না। এর পরিবর্তে তার অর্ধাঙ্গিনীর অধরে নির্মল হাসিখানি আরো বিস্তৃত হলো। নয়ন বেয়ে এক ফোঁটা আবেগাশ্রু মুক্তোর দানার মতো আভা ছড়িয়ে গড়িয়ে নামলো। চেয়ে থাকলো আসমান। হৃদস্পন্দন তার সম্পূর্ণ বিলীন হয়েছে যেন। বিনা কারণে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। কণ্ঠ বেয়ে এক ভগ্ন আবেদন গর্জন তুলল তার। রোজা। রোজা নিজের শাড়ির আঁচল চেপে ধরল মুঠোয়, পাকিয়ে কন্দরত কণ্ঠে জানালো, মেঘ আসছে। সম্পূর্ণ স্থবিত হলো হৃদযন্ত্র। চিন্তাশক্তি লোপ পেল, শুধুমাত্র ঝাপসা অনুভূতির পাক। মেঘ আসছে। সত্যি কি? কোনো স্বপ্ন নয়, বাস্তব। বাস্তব কখনো রূপকথার চাইতো স্বর্গীয় হতে পারে? বিশ্বাস করতে পারছে না হৃদয়। চেয়ে থাকলো আসমান, বরফখণ্ড হয়ে নির্বিকার তার অভিব্যক্তি। হিমালয় যেন শীতল থেকে আরো শীতলতার হয়ে উঠেছে। রোজা তার দিকে ফিরল, আলতো করে হাত স্থাপন করলো নিজের উদরে। সবুজ আভ স্নিগ্ধতার আড়ালে তার অনামিকার অমানিসা খচিত আংটিটি চিকচিক করে উঠল। ঘোষণা দিল সে, তুমি বাবা হতে চলেছ আসমান। বারংবার প্রতিধ্বনিত হলো বাক্যটি। বর্ষার বাড়িধারার নেই। বাবা, তুমি? আসমান, তুমি বাবা হতে চলেছ আসমান। স্টিয়ারিং থেকে খসে পড়ল হাত। শূন্যতা নিয়ে সামনে তাকালো আসমান। অদ্ভুত আধারে বিলীন সে। এরপর সহসাই পড়শে দরজা খুলে গেল। কোনো কিছু উচ্চারণ না করেই অমানিসা বেরিয়ে গেল বাইরে। সশব্দে আটকে দিল দরজা। অভ্যন্তরে রোজা হতবিহ্বল হয়ে পড়ল। নয়নের অশ্রু মুছে নিল তড়িৎ গতিতে। তার চাঁদ কি খুশি হয়নি? এই সংবাদ কি তার কাম্য ছিল না? কোথাও কি ভুল হয়ে গেল? অজানা আশঙ্কায় রোজা শরীর হিম হয়ে গেল। বেশ কয়েক মিনিট এলোমেলো চিন্তারা তার শান্তি কেড়ে নিল। আর সহ্য করা সম্ভব হলো না। দ্রুত দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো সে। তড়িঘড়ি করে গাড়ির সামনে আসতেই সামনের দৃশ্যপট যেন তার হৃদয় নিংড়ে নিল সম্পূর্ণ। আসমান সড়কের উপর হাঁটু মুড়ে বসে আছে, উভয় হাতে মুখ ঢেকে রেখেছে। লম্বাটে আঙুলের ফাঁক গলে তার অশ্রুফোঁটা টপ টপ করে পিচ ঢালা সড়কে পড়ে অদ্ভুত চিত্রকর্ম তৈরি করে চলেছে। আসমান কাঁদছে। এবার সম্পূর্ণ শরীরের ভরই যেন ছেড়ে দিল। ভূমিতেই মাথা টেকালো আসমান। উভয় হাত দুপাশে আঁকড়ে গেল।
আঁচড় কাটতে থাকলো পাথরের পথে। নীরব কন্দ্রন নয়, এবার অনুভূতির উদগীরণ ঘটালো প্রচণ্ড বেগে। উচ্চ শব্দে কেঁদে উঠল আসমান, সম্পূর্ণ স্থির হয়ে তাকিয়ে রইল রোজা। কি অনুভব করছে সে বর্তমানে? ব্যাখ্যার অতীত। আসমানকে সে চোখে জল ফেলতে দেখছে হাতে গোনা কয়েকবার, সম্পূর্ণ নিঃশব্দে, খুব ক্ষীণ সময়ের জন্য। কিন্তু আজ এইভাবে হাহাকার তুলে কান্না কি আদৌ একজন মানুষের পক্ষে সম্ভব? ওই আর্তনাদ যে ছিন্ন ভিন্ন করে দেয় অন্তরকে। কতটা অনুভূতি চাপা থাকলে, কতটা বিষাদ গোপন থাকলে, কতটা যন্ত্রণা অনুভূত হলে এমনভাবে কন্দ্রণ সম্ভব, তাও আসমানের মতো এক অনুভূতি শূন্য নির্বিকার মেশিনের পক্ষে। কান্নার দমকে দমকে কাঁপছে আসমানের সর্বাঙ্গ। আর একটু হলে সড়কের পাথরে ঘর্ষণে তার হাত রক্তাক্ত হয়ে উঠবে। আর সম্ভব হলো না রোজার পক্ষে। দ্রুত এগিয়ে গেল, পাশেই বসে পড়ে জোরালো বল প্রয়োগ করে আসমানকে টেনে তুলল। অশ্রুসিক্ত চেহারা, শুভ্রতার উজ্জ্বলের মাঝে লালচে অনুভব। রোজার নয়ন বেয়ে অশ্রু গড়াতে থাকলো। শক্তভাবে আলিঙ্গন করে নিল সে আসমানকে। নিজের সবটুকু উষ্ণতা বিলিয়ে শান্ত করতে চাইল অশান্তকে। দুঃখিত, আমি দুঃখিত আমার চাঁদ, তোমাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দাও। কেঁদো না, প্লিজ কেঁদো না তুমি। অসহায় লাগছে আমার, বড্ড অসহায়। রোজার পিঠে জোরে সহিত চেপে বসলো আসমানের আঙুল। রীতিমতো বাচ্চাদের মতো কাঁদছে সে। রোজার কণ্ঠ ভেঙে এলো। দুঃখিত, দুঃখিত, প্লিজ চাঁদ। মেঘ, চমকালো রোজা। আলিঙ্গন ভেঙে আসমানের মুখ দুহাতে ধরে নিগড় দৃষ্টিপাত ঘটালো। তখনও কাঁদছে অমানিসা, আর বিড়বিড় করে বলছে, আমার সন্তান, আমি, বাবা। ছন্নছাড়া শোনাচ্ছে শব্দগুলো, কিন্তু রোজার বুঝতে একটু বেগ পোহাতে হলো না। সম্মতি জানালো সে। উদ্গ্রীব হয়ে বলল, হ্যাঁ, তুমি বাবা, আমার সন্তানের জন্মদাতা পিতা, চাঁদ জ্যোৎস্নার সন্তান। হ্যাঁ, তোমার আমার সন্তান, আমাদের ভালোবাসার চিহ্ন। আসমানের সিক্ত দৃষ্টি রোজার অবয়বে উদরে এসে থমকালো। ঝুঁকলো সে, রোজার কোলে মাথা রেখে তার উদরে কপাল ঠেকালো। নিজের কান্না বহু কষ্টে দমন করল রোজা। আসমানের মাথায় হাত বুলিয়ে দিল। অমনীষা ওদের অধর ছুঁয়ে বিড়বিড় করলো, বলো, এ মিথ্যে নয়, আমি স্বপ্ন দেখছি না। মিথ্যা নয়, সত্যি, তুমি স্বপ্ন দেখছো না চাঁদ। একটি ঢোক গিলল আসমান। প্রশ্বাস টেনে জিজ্ঞাসা করলো, ও আমাকে বাবা, ড্যাডি কিংবা পাপ্পা বলে ডাকবে, তাই না? ডাকবে তো? হ্যাঁ, ডাকবে। আর তোমাকে মা, আম্মু, মাম্মাম বলবে। হুম। টলটলে নয়ন থেকে অশ্রু বিসর্জন ঘটল আসমানের। রোজার কোমর জড়িয়ে ধরে সন্নিকটে টেনে নিল। মুখ গুজল উদরে। মৃদু ম্লান কণ্ঠে বিড়বিড় করলো, ওকে তাড়াতাড়ি আসতে বলো, ধ্বংস করুক ও আমার অপেক্ষাকে। আসবে আসমান, আমাদের ভালোবাসার চিহ্ন খুব শীঘ্রই তোমার কোলে আসবে। আসমানের কণ্ঠস্বর প্রায় ভেঙে এলো। রোজার উদরে স্নেহ বুলিয়ে কান্না জড়ানো কণ্ঠে বিড়বিড় করলো, আমার অভিশপ্ত ভাগ্যকে এভাবে লাঞ্ছিত করলে তুমি। আবির্ভূত হও। আগ আগমনের বার্তায় পিতার ভাগ্যের চক্রকে রুখেছ তুমি। আমার অংশ। তোমার অস্তিত্বের আভায় দূরীভূত হোক সকল অশুভ। পদার্পণ করো আমার কোলে। অপেক্ষামান আমি, অন্তকাল ধরে। অংশ। আসমানের পিঠে চিবুক ঠেকালো রোজা। আবেগের প্রগাঢ়ত্বে থরথর কম্পনমান সর্বাঙ্গ তার। এ কেমন সুখ, এত আনন্দ, এত অনুভূতি, এত ভালোবাসা, সবকিছুই আজ কন্দ্রন হয়ে ঝরে পড়ছে ফোঁটায় ফোঁটায়। দুই অস্তিত্বের অমোঘ মিলনের ফলাফলের সাক্ষী হলো আজ স্বয়ং পূর্ণিমা। মেঘতীরে যখন রোজা এবং আসমান ফিরল, তখন রাত একটার ঘর পেরিয়েছে। উভয়ে প্রবেশ করল নিঃশব্দে। আসমানের চোখ ফুলে রয়েছে সামান্য। তার চশমার অন্তরালে আচ্ছাদের ন্যায় প্রচেষ্টায় আছে সে। অপরদিকে রোজা ধীর পায়ে হেঁটে এলো। খবরটা অবশ্যই সর্বপ্রথম আসমানকে জানিয়েছে। নিজে নিশ্চিত হয়েছে মাত্র গতকাল। বাড়ির সবাইকে বললে কেমন প্রতিক্রিয়া করবে তারা। নিহাতকে দেখা গেল এই রাতেও সোফায় বসে টিভিতে মশগুল, হাতে একটি চিপসের প্যাকেট। ব্রোগাসে গিলছে, কারণ ছাড়াই, যেন কেউ হাতিয়ে নেবে তা। অপরদিকে বিলাল রেমান ডাইনিং টেবিলে বসে একটি বইয়ের দিকে তাকিয়ে আছেন। আসমানে এক নজর রোজার দিকে তাকালো। নীরব দৃষ্টি বিনিময় করে এগিয়ে গেল বিলালের উদ্দেশ্যে। বাবা, আমার তোমাকে কিছু বলার।
ড্যাড! অতর্কিত চারুলতার চিৎকার সকলকে চমকে দিল। সিঁড়ির গোড়ায় আড়াল থেকে হনহন করে হেঁটে এলো সে। দীঘল কেশরাশি কাঁধের দুপাশে দোল খাচ্ছে উত্তেজনার তোড়ে। বিলালের সামনে এসে থামলো সে। কোমরে দুহাত রেখে শান্ত অথচ জোরালো কণ্ঠে জানালো, আমি রাজি, বিয়ে করব। বিলাল এমন অতর্কিত ঘোষণায় ভড়কে গেল। আসমানও। রোজা এবং নিহাত উভয়ে ভ্রু উঁচু করে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে। বিলাল কণ্ঠ পরিষ্কার করে বললেন, ভালো সিদ্ধান্ত বেবি। পছন্দ হয়ে গিয়েছে তাহলে কাউকে? কে? প্রফেসর? বিজনেসম্যান? কাকে বিয়ে করতে চাও তুমি? এক সেকেন্ডও দেরি করল না চারুলতা। শটান হাত তুলে সোফায় বসে চিপস খেতে খেতে নাটক দেখতে উৎসাহী নিহাতকে নির্দেশ করে দৃপ্ত কণ্ঠে জানালো, আমি ওই চট্টালার পাগলুটাকে বিয়ে করতে চাই। খক খক খক। নিহাতের গলায় চিপস আটকে গেল। কাশতে আরম্ভ করলো সে, গ্রীবাদেশ চেপে ধরে। অপরদিকে বাকি সকলে তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। পিনপতন নীরবতা। ঘড়ির কাঁটা বয়ে চলার মৃদু টিকটিক আওয়াজ তাতে ব্যাঘাত ঘটাচ্ছে প্রতিটি সেকেন্ড জুড়ে। মেঘদের উচ্ছ্বাসিত হয়েছে এক অন্যান্য দৃশ্যপটে, যেখানে সকলে আপন চিন্তা এতটাই স্তব্ধ যে স্থান, কাল এবং সময়ের জ্ঞান লোপ পেয়েছে তাদের মস্তিষ্ক থেকে। সোফায় বসে আছে নিহাদ, তার ঠিক বিপরীত প্রান্তে মুখোমুখি অবস্থান বিলাল এবং আসমানের। পুরুষত্বরের মাঝে নিদারুণ চিন্তার গভীরতা স্পষ্ট। রোজা সিঁড়ির ধাপের উপর বসে নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে তাদের উপর। অপরদিকে এত সুগভীর পরিস্থিতির কারিগর ফুরফুরে মেজাজে কিচেনে শীষ বাজিয়ে বাজিয়ে কফি তৈরি করছে পরিবারের জন্য। তার চেহারায় এমন এক প্রশান্তি এবং প্রফুল্লতা, যেন জীবনযুদ্ধে জয় সুনিশ্চিত হয়েছে তার। নীরবতা ক্রমশ দীর্ঘ থেকে সুদীর্ঘ হয়ে চলেছে। নিজের মাঝে বিলাল এবং আসমানের তীব্র নিরীক্ষর দৃষ্টি অনুভব করতে করতে নিহাদের সর্বাঙ্গ জুড়ে কম্পন সৃষ্টি হচ্ছে। নিয়ন্ত্রিত তাপমাত্রার মাঝেও কপাল এবং গ্রীবা জুড়ে ঘামের ফোঁটা জমতে আরম্ভ করেছে। আনমনে তর্জনী ঢুকিয়ে পরিধানের ফতুয়া কলার থেকে দুটো বোতাম উন্মুক্ত করলো নিহাদ। তাতেও লাভ হচ্ছে না, হাত কাঁপছে। আর সহ্য করা সম্ভব হলো না। কর্কশ কণ্ঠে বান্দা বলে উঠল, এত ওভার পসেসিভ বাপ ভাই হলে চলে? নিহাত আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আসমানের তীক্ষ্ণ দৃষ্টির প্রভাবে থতমত খেয়ে মুখে কুলো পেটে দিল। বিলাল বুকের উপর দুবাহু ভাঁজ করে জিজ্ঞাসা করলেন, কি করো তুমি? কণ্ঠ পরিষ্কার করল নিহাদ। আতঙ্কিত কমাতে দুহাতের তালু ঘষতে ঘষতে জবাব দিল, আম আমার একটা বাইক রাইডিং অ্যান্ড ট্রেনিং কোম্পানি আছে। বিজনেস মার্জিন। খুট করে নিহাদের সহ্যসীমার অদৃশ্যমান দড়িখানি ছিঁড়ে গেল। সঙ্গে সঙ্গে তেতে উঠে বলে বসলো, আরে কাকু, আমি 3 মাস ধরে অসুস্থ। দেউলিয়া হয়ে গেছে নাকি কোম্পানি, তার ঠিক নেই। আর আপনি আমাকে বিজনেস মার্জিন জিজ্ঞাসা করছেন? আর তুমি, আসমান ভাই, তুমি কেন এমনভাবে দেখছো আমাকে, যেন আমি তোমার বোনকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে সোজা বাচ্চার সমেত ফেরত এসেছি? এই গোটা রেমান গোষ্ঠীর মাথার ডিস্টার্ব। সিঁড়ির উপর বসে থাকা রোজা বিনোদন পেয়ে হেসে ফেলল। নেহাত তাতে তার দিকে চকিত তাকিয়ে বলল, তুমি আবার ভ্যাক ভ্যাক করে হাসছো কেন? তুমি এই রেমান গোষ্ঠীর লোক, দালাল কোথাকার। তোমার মাথায়ও গুরুতর সমস্যা আছে, তাই আসমান ভাইয়ের মতন মানুষের সাথে ফেসেছ। রোজার হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। ফ্যাল ফ্যাল করে সে চেয়ে থাকলো। নিহাত কারো কোনো রকম পরোয়া না করে সোফা থেকে উঠে দাঁড়ালো। কোমরে দুহাত রেখে উচ্চ শব্দে ব্যক্ত করলো, আর সব থেকে বড় রেমান পাগল হচ্ছে ওই শাকচুন্নির ঘাটের পেতনি। ভেবেছে আমার পিছনে বাপ ভাই লেলিয়ে দেবে। ওকে পাবনায় পাঠান এক্ষুনি, না হলে কয়েকদিন পর রাস্তার পাগলি হয়ে যাবে। দেখবেন তখন মরে মরে দাঁড়িয়ে, আল্লাহ গো, দুটা ভিক্ষা দেন গো বলে চেঁচামেচি করছে। বিলাল রেমান এতক্ষণ যাবৎ বহু কষ্টে স্বাভাবিক অভিব্যক্তি ধরে রাখলেও নিহাদের পাগলাটে স্বভাবের দরুন তা সম্ভব হলো না। ফিক করে হেসে উঠলেন তিনি। তাতে নিহাদ মাথায় হাত দিয়ে হাহাকার করে বলল, আরে দরবেশ কাকু, আপনি হাসছেন কেন? আপনার কলিজার টুকরো মেয়েটা আহাম্মক হয়ে গিয়েছে। আপনার খুশি লাগছে তাতে? ধরুন, ওটাকে এক্ষুনি ধরে বেঁধে অক্সফোর্ডের প্রফেসরের সঙ্গে বিদায় করে দিন। এই বাড়িতে একটু শান্তি ফিরুক। কিচেন থেকে নেহাদের কথা শুনে ভেঙচি কাটল চারুলতা। তারপর কণ্ঠস্বর উঁচু করে চেঁচিয়ে উঠল, আমি এই চিংটা ছাড়া আর কারোর জন্য কবুল বলবো না, ড্যাড।
রং লেগেছে মনে? রং? তোমার ওই রঙের ছাই ফেলে দেব, ডাইনি কোথাকার। সিনিয়র হয়ে জুনিয়র বিয়ে করতে চাও? লজ্জা করে না তোমার? আমি নির্লজ্জ। এতদিনে একটা সত্যি কথা বলেছ। তুমি গর্দভের মহারানী। আমেরিকান পিউজার বক্সেড, ডু নট ইট দ্য বক্স। সতর্কবাণী তোমার মতো মানুষের জন্যই উদ্ভাবন করা হয়েছিল, যারা পিঞ্জা না খেয়ে কাগজের বক্সে লোভ দেয়। মাথার মধ্যে এত বড় গন্ডগোল না থাকলে কেউ অক্সফোর্ডের প্রফেসর বাদ দিয়ে আজাইরার দিকে নজর দেয়? নিহাত। অতর্কিত শান্ত কণ্ঠটি নিহাতকে থমকাতে বাধ্য করল। সম্পূর্ণ উত্তেজিত পরিস্থিতি প্রশান্ত করতে একটি শব্দই যথেষ্ট ছিল তার। ডোক গিলে ফিরে তাকালো নিহাত। মুখোমুখি হলো আসমানের। ফর্মাল প্যান্টের পকেটে দুহাত ভরে নিহাতের নিকট সরে দাঁড়ালো আসমান। এক নজর কিচেনের চারুলতার পানে দৃষ্টি ফেলে পরবর্তীতে শুধালো, বারবার অক্সফোর্ডের প্রফেসরের সঙ্গে তুলনা করে কি বোঝাতে চাইছো? তুমি তার তুলনায় নগণ্য কেউ। আর ইউ রিয়েলি আন্ডারএস্টিমেট ইউরসেলফ? নিশ্চুপ নিহাত। আসমানের সঙ্গে দৃষ্টি মেলানোর সাধ্য তার নেই। মেঝের দিকে তাকিয়ে রয়েছে সে। চারুলতা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। ও নিজের জ্ঞান বুদ্ধি রয়েছে, নিজের সিদ্ধান্ত গ্রহণেও স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ। তোমার অধিকার নেই ও সিদ্ধান্তকে হেয় প্রতিপন্ন করার। এমন শিক্ষা আমি তোমাকে কোনোদিন দেইনি নিহাত। আসমান ভাই। মুখ খুললেও আর কিছু বলা সম্ভবপর হলো না নিহাদের পক্ষে। উভয় হাত তার মুষ্টিবদ্ধ হলো শক্তভাবে। বিলাল রেহমান হাঁটুর উপর পা তুলে বসে সোফায় হেলান দিলেন। তারপর বললেন, আমার সন্তানদের কোনো কালে কোনো ব্যাপারে বাধা দেইনি আমি, এবং অবশ্যই এইবারে দেব না। কারণ আমার ওদের উপর অগাধ বিশ্বাস রয়েছে। ওরা যা করে জেনে বুঝে নিজের ভালোর জন্যই করে। তার মাঝেও যদি কোনো প্রকার বিবেচনার অভাব থেকে থাকে, তবে আমি ওদের সতর্ক করি। কিন্তু এক্ষেত্রে যদি আমার চারুলতার মনে করে সে তোমার সঙ্গে জীবনে ভালো থাকতে পারবে, তবে আমার তাতে কোনো আপত্তি নেই। হতবিহ্বল হয়ে নিহাত বিলালের দিকে তাকালো। তিনি মুচকি হেসে জানালেন, তোমাকে বিজনেস মার্জিন জিজ্ঞাসা করার কারণ, তুমি যেন নিজ প্রতিষ্ঠানে স্বয়ংসম্পূর্ণ হও। রেমান পরিবারের জামাই হতে গেলে অর্থ সম্পত্তি এবং সামাজিক প্রতিষ্ঠা লাগবে, এমন কথাবার্তা আমি বলবো না কোনোদিন। এর কোনো মানে হয় না। ভালোবাসা কিংবা ভালো থাকা কখনোই এসবের ভিত্তিতে নির্ধারিত হয় না। তবুও বলবো, নিজের মহিমায় প্রতিষ্ঠিত হও, যেন এই পরিবারের ছায়া তোমাকে আচ্ছাদিত না করে। রেমান পরিবারের জামাই হিসেবে নয়, লোকে যেন তোমাকে নিহাত হিসেবেই চেনে। আবেগের তাড়না অনুভব করলো নিহাত প্রচণ্ড। টলটলে হয়ে উঠল নয়ন। তবুও শক্ত হৃদয়তা নির্বারণ করলো। আসমান তার কাঁধে হাত রাখলো ভরসা স্বরূপ। বিলাল নিজের বক্তব্য সমাপ্ত করলেন। পরিশেষে এটুকুই বলবো, জীবন তোমাদের এবং সিদ্ধান্তও তোমাদের। একসঙ্গ একসঙ্গে ঘর বাঁধবে তোমরা দুজন। প্রাপ্তবয়স্ক হয়েছ, নিজেদের চাহিদা এবং ভালো মন্দ অবশ্যই বুঝবে। সময় নাও, নিজেদের অনুভূতি উপলব্ধি করো, তারপর আমাকে জানিও। আমি সবসময় থাকবো তোমাদের পাশে, যে কোনো সিদ্ধান্তে। টেক ইউর টাইম। নিজেকে অন্যের তুলনায় অযোগ্য ভেবো না। তোমার তুলনা তুমি। চারু বলেছে বলেই হ্যাঁ মত দিতে হবে এমন কোনো কথা নেই। আবার নিজেকে তুচ্ছ ভেবে দূরে সরে যেতে হবে তারও প্রয়োজন নেই। ফাইন্ড ইউর ওয়ার্ডস। কি চাও তুমি? হোয়াট এভার ইট ইজ। তোমার আসমান ভাইকে সবসময় পাশে পাবে। আর সম্ভব হলো না। নিজেকে আসমানের আলিঙ্গনের মাঝে বিসর্জন দিতে বাধ্য হলো নিহাদ। তাকে সযত্নে আগলে নিয়ে পিঠে সান্ত্বনার হাত বুলিয়ে দিল আসমান। দৃশ্যটি সকলের প্রাণ ভরে অবলোকন করল। কিচেন থেকে তক্ষুনি বেরোলো চারুলতা। হাতের ট্রে, তাতে 5 মগ উষ্ণ বাষ্প ওঠা কফি। ভ্রু কুঞ্চিত করে সুদর্শনা বলল, হ্যাঁ হ্যাঁ, দাও দাও। তোমরা সবাই ওকে ভরসা দাও। আমি তো বাণিজ্যলে ভেসে এসেছি, তাই না? এমন ভাব করছো যেন আমি ওর কাছ থেকে একটা কিডনি চেয়েছি। হা হা হা, একদম না। তুমি তো আমার আদরের বেবি, অ্যান্ড আই প্রমিসড অফ ইউ যে তুমি নিজের ইচ্ছা পোষণে পিছু হওনি। বিলাল বলতে সামান্য লজ্জাবোধ কণ্ঠ পরিষ্কার করে করল চারুলতা। তারপর ট্রে টেবিলে রেখে 1 মগ কফি তুলে রোজার উদ্দেশ্যে এগোলো। ঠিক তখনই আসমানের কণ্ঠ ধ্বনিত হলো, ওকে কফি দিস না। সামান্য ভোরকে চারুলতা জিজ্ঞাসা করলো, কেন? কফি স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর নয়? সকলে দ্বিধান্বিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। তারপরে হঠাৎ এই চারুর দৃষ্টি জুড়ে এক উত্তেজনার ঝিলিক খেলে গেল। বহু কষ্টে তা দমন করে বলল, ডু ইউ মিন? নতুন অতিথি আসছে।
প্রশ্নটি সম্পূর্ণ করল নিহাদ। প্রত্যেকে অন্তরে উদগ্রীব হয়ে তাকালো, একবার আসমান অতঃপর রোজার উদ্দেশ্যে। আসমান সোফায় বসে থাকা বিলালের দিকে এগোলো, তার সামনে হাঁটু মুড়ে বসে বিড়বিড় করলো, অভিশাপ আমার নিঃশেষ হয়েছে বাবা, অবশেষে আমিও এই ডাকটা শোনার সৌভাগ্য লাভ করব। স্তব্ধ হয়ে চেয়ে থাকলেন বিলাল দীর্ঘক্ষণ। তার চশমায় আবৃত নয়ন জুড়ে টলটলে অনুভূতির রেখায় স্পষ্ট হলো। ফ্রেমটি এক ঝটকায় খুললেন তিনি, সামনে ঝুঁকলেন, কিঞ্চিত অবিশ্বাস নিয়ে শুধালেন, সত্যি? সত্যি বাবা। এক ফোঁটা অশ্রু বিলালের কপল বেয়ে গড়িয়ে নামলো একেবারে চিবুক পর্যন্ত। সজোরে সজোর টানে যক্ষের ধনকে বুকে আগলে নিয়ে তিনি অস্পষ্ট স্বরে বিড়বিড় করলেন, আলহামদুলিল্লাহ। তাকে পাটা জড়িয়ে ধরল অমানিসা। এতক্ষণ যাবৎ অন্তর মাঝে দাউ দাউ প্রজ্বলিত তাড়নার অগ্নি যেন প্রশান্ত হয়েছে পিতার আশ্রয়স্থলে। বিলাল একটি বাহু জড়িয়ে ইশারা করলেন রোজাকে। বিলাল একটি বাহু ছাড়িয়ে ইশারা করলেন রোজাকে। বহু কষ্টে নিজেকে নিবারণ করে রাখা রোজার পক্ষে সম্ভব হলো না আর। সিঁড়ি থেকে নেমে দ্রুত ছুটে এলে পিতার বক্ষে আশ্রয় নিল। উভয়কে শক্তভাবে নিজের প্রগাঢ় উষ্ণ আলিঙ্গনে আগলে নিয়ে বিলাল আবেগে কম্পিত কণ্ঠে জানালেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা আমাকে এতটা সুখ দিয়েছ, আজ যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার পরিবারটা পরিপূর্ণ করে দিয়েছ তোমরা আজ। আর কিছু উচ্চারণ সম্ভব হলো না। সকলেরই নয়ন অশ্রুসিক্ত, কণ্ঠ অনুভূতির আগ্রাসনে স্তব্ধ। আনমনে চারুলতা সোফার দিকে সরে এলো, বসে থাকা নিহাদের কাঁধে হাত রাখলো, সামনের দৃশ্যপটে চেয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, দৃশ্যটা সুন্দর তাই না? তার হাতের উপর নিজের হাত স্থাপন করে নিহাত ফিসফিসে স্বরে উত্তর দিল, খুব সুন্দর।